দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সহিংসতা এখন পর্যন্ত 136 আমাদের কাছে ছিল। মানুষ খুন করে সরকার পতন। নিরাপত্তার স্বার্থে কিন্তু তাদেরকে আমরা আমাদের বিভিন্ন পদ্ধতি দিয়েছি। 2024 সালের 28 জুলাই বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়। দীর্ঘদিনের কোটা সংস্কার আন্দোলনের পথ চলায় এই দিনটি নতুন এক অধ্যায়ের সূচনা করেছিল। যেভাবে সেদিন রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় নানা ধরনের ঘটনা ঘটেছিল, তা শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে নয়, নাগরিক অধিকার, সুশাসন ও রাষ্ট্রীয় আস্থার উপরও গভীর প্রভাব ফেলেছিল। দিনের শুরুটা হয়েছিল অধিকার আদায়ের পথে থাকা আন্দোলনের এক প্রধান মুখ নুসরাত তাবাসসুমকে ঘিরে। ঢাকার মিরপুর থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়ার খবর ছড়িয়ে পড়ে ভোরবেলাতেই। তবে সরকারি কোনো গ্রেপ্তারের ঘোষণা ছিল না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন জানান, কোটা আন্দোলনের প্রেক্ষাপটে ওই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে 147 জন প্রাণ হারিয়েছে। এই সংখ্যা সরকারের দেওয়া, যা বহুল আলোচিত হলেও তৎকালীন সময়ে স্বাধীনভাবে যাচাই করা হয়নি। আর সেনাবাহিনী নিয়ে ছড়ানো অপপ্রচার ঠেকাতে আইএসপিআর এর বিবৃতি আসে, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। ঢাকার বাইরে ফরিদপুর, রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়া বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাওয়া ছাত্রদের উপর প্রশাসনের নজরদারি ও মামলার কার্যক্রম চালু ছিল। এসব অঞ্চলে সংঘর্ষের খবর না থাকলেও আন্দোলনকারীদের উপর সেদিন কঠোর নজরদারি ছিল। 10 দিনের ইন্টারনেট নিষ্ক্রিয়তার পর এই দিনে ধীরে ধীরে মোবাইল ইন্টারনেট সচল হতে শুরু করে, যা আন্দোলনের তথ্যপ্রবাহ এবং নাগরিক যোগাযোগে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনে। সেদিন রাত 9টায় দেশের জনমনে প্রবল আলোড়ন সৃষ্টি করে একটি ভিডিও বার্তা, যেখানে ডিবি কার্যালয়ে আটকে থাকা 6 জন সমন্বয়ক জানান তারা সব কর্মসূচি প্রত্যাহার করছেন। নাহিদ ইসলাম পড়ে শোনায় লিখিত বিবৃতি, যেখানে বলা হয় সরকার কোটার যৌক্তিক সংস্কারের দাবি পূরণ করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করা প্রয়োজন। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এই ঘোষণাকে প্রথমে অনেকেই সমাধানের লক্ষণ হিসেবে দেখলেও তা দীর্ঘস্থায়ী হয়নি, কারণ ভিডিও প্রকাশের কিছুক্ষণ পরই অন্য 3 সমন্বয়ক জানিয়ে দেন ওই বক্তব্য স্বতঃস্ফূর্ত নয় এবং জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের ভাষায় অস্ত্রের মুখে এবং গোয়েন্দা কার্যালয়ে এই বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল। বিশেষ করে মাহিন সরকার স্পষ্ট করেন, ডিবি অফিস কোনো সংবাদ সম্মেলনের জায়গা হতে পারে না। পুলিশ প্রশাসনও অবশ্য থেমে থাকেনি। ডিবির শীর্ষ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, ছাত্র নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের সঙ্গে কথা বলে উদ্বেগ দূর করার চেষ্টা করা হয়েছে। পুলিশ প্রধানের ফেসবুক পোস্টে আন্দোলনের নেতাদের সঙ্গে এক টেবিলে খাবারের ছবি প্রকাশ করা হয়, যা পরিস্থিতি স্বাভাবিক দেখানোর প্রয়াস হিসেবে ধরা হয়েছিল। তবে এই ব্যাখ্যাগুলো আন্দোলনকারীদের অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি এবং দেশের বিভিন্ন প্রান্তে নতুন বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। 28 জুলাইয়ের ঘটনা 1 বছরের মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে, যেখানে রাষ্ট্রের সঙ্গে নাগরিক সমাজের সম্পর্ক, নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতার সীমা নিয়ে বিস্তর প্রশ্নের জন্ম হয়েছিল। কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে যেভাবে সংলাপ, নিঃশব্দতা, প্রতিরোধ ও বিভ্রান্তির আবহ তৈরি হয়েছিল, তা স্পষ্ট করে দেয় নির্বিঘ্ন মত প্রকাশের পরিবেশ কতটা অপরিহার্য। রাষ্ট্র যদি তরুণদের কণ্ঠ শুনতে আগ্রহী না হয়, তাহলে সংকট শুধু দীর্ঘায়িতই হয় না, বরং গণতান্ত্রিক কাঠামোতেও ফাটল ধরে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।